আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঝুলেই থাকলো শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত। সরকারি প্রণোদনার আশা মালিকদের, নিজেদের ৮০%কেই গরিব দাবি করলেন এনায়েতুল্লাহ। হাফ ভাড়ার দাবিতে একমত স্বরাষ্ট্রমন্ত্রীও। ঘাতক ড্রাইভারদের শাস্তি কমানো মানে জনগণের সাথে প্রতারণা, বললেন ওবায়দুল কাদের। টাকা পাচার কারা করে জানেন না অর্থমন্ত্রী, তথ্য চাইলেন এমপিদের কাছে। ব্যাংকিং সেক্টরের দুর্নীতি নিয়ে উত্তপ্ত সংসদ। খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ চলছেই, জানিয়েছেন মির্জা ফখরুল। রাজনীতি জমাতে নেত্রীর লাশের অপেক্ষায় বিএনপি, বললেন হানিফ। করোনার ভয়ঙ্কর ওমিক্রন ভ্যারিয়েন্টে দেশে দেশে আতঙ্ক। দক্ষিণ আফ্রিকা যাতায়াত বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাসে হাফ ভাড়া সহ ৯ দফা দাবিতে ধানমন্ডি ২৭ নম্বর মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন যানবাহনের চালকের লাইসেন্স পরীক্ষা করে। মঙ্গলবারের মধ্যে ৯ দফা দাবি না মানলে আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। ক্লাসরুমের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে শনিবার বেলা 12:30টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের মূল সড়কে এসে জড়ো হয়। এ সময় মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়। দোষী চালকের শাস্তি, পরিবহনে হাফ পাস সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা যানবাহনের চালকদের লাইসেন্স যাচাই বাছাই করে, অনেককে তুলে দেয় ট্রাফিক পুলিশের হাতে। তবে অ্যাম্বুলেন্স কিংবা জরুরি প্রয়োজনে অনেক যানবাহন বিকল্প পথে যেতে দেয়া হয়। তাদের দাবি, বারবার রাস্তায় নামলেও যৌক্তিক দাবি মানা হচ্ছে না। প্রতিদিন কি আমাদের কি মানুষ প্রতিদিন মরবে? আমরা কি মানুষ না ভাই? অনেকগুলো স্টুডেন্ট আছে যারা দূরের থেকে আসে, তাদের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে তারা আসতে পসিবল হয় না। এই জন্য আমরা হাফ পাস চাই। আমাদের এখন পড়তে থাকার কথা বা কোচিং এ থাকার বা ঘরে পড়ার কথা, আমরা এখন এই যে ব্যানার নিয়ে আমরা এখানে আসছি, আমরা বাধ্য হয়েছি। সরকার আজ শুনবে না, কাল শুনবে, শুনতে বাধ্য হবে। আমরা দেশের ভবিষ্যৎ, আমাদের দাবি মানতে হবে সরকারকে। পরে ৯ দফা দাবি তুলে ধরা হয় গণমাধ্যমের সামনে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থী সহ সকল সড়ক হত্যার বিচার করতে হবে। সড়ক, নৌ, রেল ও মেট্রো রেলে শিক্ষার্থীদের হাফ পাস ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ, আধুনিক জেব্রা ক্রসিং এবং বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় শিক্ষার্থীরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ২ দফা বৈঠকেও গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সমাধানে আসতে পারেনি বিআরটিএ, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। অর্ধেক ভাড়া বাস্তবায়নে বাস মালিকদের জন্য সরকারের কাছে প্রণোদনা চেয়েছেন পরিবহন নেতারা। টাস্কফোর্স গঠনেরও পরামর্শ দিয়েছেন মালিকপক্ষ। গণপরিবহনে হাফ পাস কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রেক্ষিতে শনিবার ২য় দফায় বৈঠক হয় সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ এবং পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে। রাজধানীর সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, শিক্ষার্থীদের সংখ্যা সহ নানা বিষয়ে আলোচনায় উঠে আসলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ২ ঘণ্টা ব্যাপী এই সভা। বৈঠক শেষে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, হাফ পাস কার্যকরে বাস মালিক এবং শ্রমিকরা বেশ কিছু প্রস্তাব দিয়েছে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের যে বিষয়গুলো উঠেছে, যে ছাত্রদের পরিসংখ্যান বা এখানে শিক্ষা প্রতিষ্ঠানে আইডেন্টি কার্ড দেওয়ার অথেন্টিকেশন বিষয় নিয়েও এখানে আলোচনায় উঠে এসেছে। কারণ দেখা যাবে যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা পড়ে না, দোকান কর্মচারী, গার্মেন্টসের কর্মী থেকে শুরু করে অল্প বয়সী বা বিভিন্ন বয়সের স্টুডেন্ট থাকে, কাদের জন্য প্রযোজ্য হবে এই ছাত্রের ডেফিনিশন কী হবে, এই বিষয়গুলো আমরা আলোচনায় এনেছেন। এ সময় পরিবহন মালিক সমিতির নেতারা বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে এটা বাস্তবায়নের আগে বাস মালিকদের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনা করতে হবে। এজন্য তারা টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেছেন। হাফ ভাড়া নিলে সেই টাকাটা কিভাবে পূরণ করা হবে, কিভাবে মালিকের এই ক্ষতিপূরণটা দেওয়া হবে, এটাকে সমাধান করতে হলে পরে এটা সময়ের প্রয়োজন আছে, টাস্কফোর্সের প্রয়োজন আছে এবং এটা সকলের অংশগ্রহণের প্রয়োজন আছে।
শুধু বিআরটি আর মালিক শ্রমিক মিলে বসে এটা করার বিষয় না, এখানে অনেকগুলো মন্ত্রণালয় ইনভলভ আছে, স্বরাষ্ট্র ইনভলভ আছে, শিক্ষা ইনভলভ আছে। শিক্ষার্থীদের হাফ পাসের বিষয়টি সমাধানে আরও সময়ের প্রয়োজন বলেও উল্লেখ করেন মালিকপক্ষ। শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। রাজা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্ররা যেন পড়ালেখার দিকে মনোযোগী হয়। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার দাবিকে যৌক্তিক বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভাড়া কমানো নিয়ে সরকার বাস মালিকদের সাথে আলোচনা করেছে, সেজন্য শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ না করার আহ্বান জানান তিনি। এর আগে সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে অপারেশন হোটেল ইন্টারকন্টিনেন্টালে অংশগ্রহণকারী মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া, বীর বিক্রম সহ অন্য সদস্যদের সম্মাননা দেয়া হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সড়ক পরিবহন আইনে ঘাতক চালকের শাস্তি কমিয়ে জনগণের সাথে প্রতারণা করবে না সরকার। আর অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন, বিদেশে কারা টাকা পাচার করছে তিনি তা জানেন না। সংসদ সদস্যদের কাছে অর্থ পাচারকারীদের তথ্য চেয়েছেন তিনি। এসব ইস্যুতে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্ক হয় আজ। শনিবার 11টায় স্পিকার শিরিন শারমিনের সভাপতিত্বে বসে 11তম সংসদের পঞ্চদশ অধিবেশন। এখানে আইন, অর্থ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের 3টি বিল কণ্ঠভোটে পাশ হয়। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্টের উপর আলোচনায় বিদেশে অর্থ পাচার, ব্যাংকের অনিয়ম, দুর্নীতির কথা বলেন বিরোধী শিবিরের কয়েকজন এমপি ও অর্থমন্ত্রী। বাংলাদেশে কয়েক ডজন ই-কমার্স প্রতিষ্ঠান গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা জনগণের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এবং প্রতারণার মাধ্যমে এই টাকাগুলো আজকে নাই। তো এই ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী, আজকে অর্থমন্ত্রী বলছে এটা আমার দায় না, বাণিজ্য মন্ত্রী বলছে আমার দায় না, তাহলে কে দায় নেবে মাননীয় স্পিকার? কারা পাচার করে, কি পাচার করে, কত পাচার করে, এই বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী যদি পরিষ্কার একটা চিত্র দেন, তাহলে আর এরকম ঢালাও মন্তব্য থেকে আমরা যারা রাজনীতিবিদ আছি তারাও মুক্ত থাকতে পারি, যেসব আমলারা সৎভাবে কাজ করছেন তারাও মুক্ত থাকতে পারেন। এগুলো সত্য না মিথ্যা আমরা জানি না মাননীয় স্পিকার, কিন্তু বদনাম হয়, আমলাদের বদনাম হয়, রাজনীতিবিদদের বদনাম হয়, একটা পাইকারের হারে কথাবার্তা যে বিদেশে টাকা পাচার হয়। আমার মনে হয় একটা কমিশন করে এর উপরে একটা তদন্ত করে একটা রিপোর্ট আসা উচিত, আসলে পাচার হয় কিনা, হইলে কে করে, কারা করে। অনেকবার বলেছেন, এই সংসদে বলেছেন দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলেছি, যারা পাচার করে তাদের তালিকা আমাকে দেন। আমি তো পাচার করি না, আমি বিশ্বাস করি আপনারা পাচার করেন না। সুতরাং পাচার কে করে আমি জানবো কেমন করে যদি আপনারা যদি না দেন। এরপর সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রস্তাবিত মহাসড়ক বিলের ওপর আলোচনা হয়, যেখানে উঠে আসে সড়ক নির্মাণে উচ্চ ব্যয়, দুর্নীতি ও সড়ক দুর্ঘটনার বিষয়টিও। বাংলাদেশ সড়কের নিরাপত্তা কি অবস্থা আছে মাননীয় মন্ত্রী মহোদয়, গত কয়েকদিনের পত্রিকা আপনি দেখেন। সিটি কর্পোরেশন উত্তর, সিটি কর্পোরেশন নর্থ, যে ময়লার গাড়ি ড্রাইভ করবে, ড্রাইভার নাই, কেমন মাতবর ড্রাইভার নাই, উনি ড্রাইভার সাহেব 10,000 টাকা দিয়ে অন্য লোক দিয়ে গাড়ি চালায়, সেই লোক এসে উঠায় দেখছে ছাত্রের উপরে উঠায় দিয়ে মেরে ফেলে। সরকার কি করে আমি বুঝি না মাননীয় স্পিকার। আমাদের পাশের দেশ ভারত কিংবা কিছু দূরের দেশ চীন না, বরং ইউরোপ আমেরিকার চেয়ে 6-7 গুণ বেশি দামে বাংলাদেশের সড়ক মহাসড়ক নির্মিত হয়। সে কারণে এই দেশের সড়ক মহাসড়ক ঠিক পৃথিবীর সড়ক মহাসড়ক বলে মনে হয় না, এটা ভিন গ্রহের কোনো সড়ক মহাসড়ক হতে পারে। এ আইনে সাজার শৈথিল্য বা কঠোরতা কোনোভাবে শিথিল করা হয়নি, কোনো সাজা কমানো হয়নি। কাটছাট করে আমরা কারোর সাথে প্রতারণা করি না। শেখ হাসিনা সরকার প্রতারণা করে না জনগণের সাথে। দুটি বিলই জনমত যাচাইয়ের প্রস্তাব করেন বিএনপি ও জাতীয় পার্টির এমপিরা। কণ্ঠভোটে সেগুলো নাকচ হয়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছে না, সেজন্যই তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার কথা বলা হচ্ছে। আর আওয়ামী লীগের মন্ত্রীরা বেগম জিয়ার অসুস্থতা নিয়ে উপহাস করছেন।
শহীদ শামসুল আলম মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 90-এর প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষিত এক নয়। বর্তমান প্রজন্ম যদি ডাক্তার মিলনের আত্মত্যাগের আলোয় উদ্ভাসিত হয়ে ফ্যাসিবাদকে হটাতে পারে, সেটাই হবে এই দিনের তাৎপর্য। মহাসচিব কথা বলেন দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়েও। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুখ, সে অসুখটা তার প্রধানত তার পরিপাক যন্ত্রে। এখন এটাকে ঠিক কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে, এটাকে বের করার জন্য আমাদের ডাক্তাররা, বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার তারা গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন রকম কাজ করেছেন। যে চিকিৎসার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি তারা করেছেন, কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না, কারণ আর সেই ধরনের কোনো টেকনোলজি তাদের কাছে এখানে বাংলাদেশে নাই। যে কারণে তারা বারবার বলছেন যে তাকে একটা অ্যাডভান্স সেন্টারে নেওয়া দরকার, যেখানে এই ডিভাইসগুলো আছে, এই টেকনোলজি আছে, সেই যন্ত্রপাতিগুলো আছে, যেখানে গেলে তার সঠিক যে রোগ, সেই রোগের জায়গাটা তারা ধরতে পারবে। বেগম জিয়াকে ক্ষমা চেয়ে বিদেশে যাওয়ার পরামর্শের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, বেগম জিয়া লড়তে জানেন, ভাঙতে পারেন, কিন্তু জনগণ ও গণতন্ত্রের প্রশ্নে আপোষ করতে জানেন না। দেশনেত্রীর যে শারীরিক অবস্থা, সেই সম্পর্কে অনেকে অনেক কথা বলছেন, বিশেষ করে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা তারা সেটাকে বিভিন্নভাবে আপনার বিদ্রুপ করতেও তারা দ্বিধা করেন না। এত অমানুষেরা, তাদের ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার তো নেই, তাদের মানবিক বোধ তো নেই, আর নিজের সম্পর্কে তাদের এত বেশি দাম্ভিকতা যে তারা যে কোনো সম্পর্কে, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে কটূক্তি করতে তারা এতটুকু দ্বিধা করেন না। ক্ষমা চাবে কার কাছে? যারা নিজেই অপরাধী, যারা বৈধ নয়, যারা আইন সিদ্ধ নয়, তারা আইনের কথা কেন বলে? রাষ্ট্রপতির কাছে ক্ষমতা চাইতে হলে আইনমন্ত্রী কি জানেন না যে পেন্ডিং কেস নট ইয়েট ডিসপোজাল ফ্রম দি হায়ার কোর্ট, লাস্ট কোর্ট, এবং এটা শেষ না হলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া যায় না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মানববন্ধন করেছে জাতীয় পার্টি কাজী জাফর। জাতীয় প্রেস ক্লাবের সামনে করা মানববন্ধনে নেতারা আইনের দোহাই না দিয়ে জীবন বাঁচাতে অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনা বিএনপির একার দায়িত্ব নয়। বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সাধারণ মানুষদেরও অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন, 3 বারের প্রধানমন্ত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, তিনি তার প্রার্থিত জায়গায় চিকিৎসা নিতে পারবেন না। কত অমানবিক এই সরকার। মেজর হাফিজ বলেন, এদেশে সাজাপ্রাপ্ত অবস্থায় আব্দুর রহমানকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল, আব্দুল জলিলকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল, অথচ বেগম খালেদা জিয়া তার মৌলিক অধিকারটুকু পাচ্ছেন না। এর প্রতিবাদে বর্তমান সরকারকে সরানোর আন্দোলনে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান বিএনপির এই নেতা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সুস্থতা নয়, তারেক জিয়া ও তার দল এবং বিএনপি নেতারা এখন বেগম জিয়ার লাশের অপেক্ষায়। অঘটনের সুযোগ নিয়ে সরকার পতনের আন্দোলনে যাবে দলটি। রাজধানীতে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরামের আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, বেগম জিয়ার প্রতি ন্যূনতম সহানুভূতি কিংবা দরদ থাকলে এতদিনে তারেক জিয়া ও তার পরিবার মায়ের পাশে থাকতেন। আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তার ক্ষমতায় সর্বোচ্চ মানবিকতা দেখিয়ে দেশের সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ দিয়েছেন। বিদেশে নিতে চাইলে রাষ্ট্রপতির ক্ষমা ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মাহবুবুল আলম হানিফ বলেন, বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার ক্ষমতা নেই প্রধানমন্ত্রীর হাতে। কারণ মায়ের প্রতি তার যে ন্যূনতম সহানুভূতি, মানবতা বা তার প্রতি দরদ, সেটা কিন্তু পরিলক্ষিত নয়। তার মা মৃত্যুশয্যায় বারবার বলছেন, আজ পর্যন্ত তার মধ্যে তার বা তার স্ত্রী বা সন্তানেরকে কাউকে পাঠানোর কোনো মানসিকতা আমরা দেখি নাই। আমরা যদি এরকম অবস্থা হতো, আমার মা মৃত্যুশয্যায়, আমাকে কারাগারে নিবে না কোথায় নিবে সেটা আমার কাছে বড় বিচ্ছেদ ছিল না। আমি তো ছুটে যেতাম মায়ের কাছে, সে আসে নাই। আমি আমার স্ত্রীকে পাঠাতাম, সন্তানকে পাঠাতাম, তারাও কেউ আসে নাই। এর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে মায়ের প্রতি যে তার দরদ সেটা নেই। তারা অপেক্ষায় আসে যে বেগম খালেদা জিয়াকে
এই টানহাসের মধ্যে যদি মারা যায় একটা লাশ দরকার, তাহলে আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে। দিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের যোগাযোগ বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনে অংশ নিতে সকালে দেশ ছাড়ার আগে এক অডিও বার্তায় তিনি এ তথ্য জানান। অন্যদিকে বাংলাদেশে যেন এই ভ্যারিয়েন্ট ঢুকতে না পারে সেজন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর আর সীমান্তগুলোতে বাড়তি নজরদারির পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার করোনা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা হিসেবে বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট এখানেও স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হলো। অন্যান্য জায়গা থেকেও আসবে সে বিষয়েও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হবে। করোনা নতুন এই ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগের সবগুলোর চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি ভয়াবহ। ওমিক্রন যেন বাংলাদেশে বিস্তার করতে না পারে তার জন্য বেশ কিছু পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞের। এটা সম্বন্ধে যতটুকু আমরা জানতে পারলাম, এটা অত্যন্ত ভয়াবহ, দ্রুত সংক্রমণশীল, দ্রুত ছড়ায় এবং দ্রুত আক্রান্ত হয় এবং সিরিয়াস হয়ে যায়। সুতরাং আমরা তো অবশ্যই ভয় পাচ্ছি যে সেই জন্য, যেহেতু আমরা এখন পর্যন্ত আরো অনেক কিছু তথ্য হয়তো আরো কয়েকদিনের মধ্যে জানতে পারবো, যেহেতু নতুন আমরা অনেক কিছু কিন্তু জানি না, এটা স্বীকার করতেই হবে যে আমাদের বাঙালি যারা ওই সমস্ত দেশে থাকে তাদেরকে ডিসকারেজ করব, তারা যেন না আসে। আর ওই দেশের লোক বা তারাও যদি কেউ এসেই পড়ে, এয়ারপোর্টে কঠোর নজরদারি করতে হবে, তাদের টেস্ট করতে হবে এবং টেস্ট করলে যদি আল্লাহ না করে কোনোটা ডায়াগনোসিস হয়, সাথে সাথে যেটাই হোক তাকে কোয়ারেন্টাইন বা আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। বাজারে যেগুলো ভ্যাকসিন আছে, টিকা আছে, এগুলো কিন্তু অতটা কার্যকরী নয় বলে কিন্তু তারা বলছে আর কি। আমাদের অভিজ্ঞতা তো অতটা এখনো হয় না, কারণ আমরা মাত্র জানতে পারলাম। তবু আমরা নজর রাখবো, খেয়াল রাখবো, সচেতন থাকবো। স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একই পরামর্শ, ভ্যারিয়েন্ট যত ভয়াবহই হোক রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। গত 24 ঘন্টায় 13,000-এর বেশি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে মাত্র 155 জন। এছাড়া 41 জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এই সময় ভাইরাসটিতে মারা গেছেন 2 জন। 155 জন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরে 111 জন, রংপুর বিভাগে 1 জন, বরিশাল ও খুলনা বিভাগে 2 জন করে, ঢাকা বিভাগে 22 জন এবং চট্টগ্রামে 17 জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। ঢাকা মহানগর ছাড়া সারা দেশেই করোনা সংক্রমণ নেই বললেই চলে। গত 24 ঘন্টায় করোনায় মারা যাওয়া 2 জনও ঢাকা মহানগরের। দেশের কোথাও আর কেউ করোনায় মারা যায়নি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.15, সুস্থতা 97.74 এবং মৃত্যুর হার 1.78। তৃতীয় ধাপে কাল দেশের 1000টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ভোট হবে 9টি পৌরসভায়ও। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 569 জন। তাদের মধ্যে চেয়ারম্যান 100 জন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। ঝিনাইদহে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিজাইডিং অফিসাররা ব্যালট বাক্স সহ অন্যান্য ভোটের সামগ্রী বুঝে নেন। ব্রাহ্মণবাড়িয়ায় 3 উপজেলায় 33টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ মালামাল বুঝে নেন। কুড়িগ্রামের 27 ইউনিয়নের 286টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। রংপুরের একটি পৌরসভা ও 13 ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত কমিশন। ভোটের সব উপকরণ বিতরণ করা হয় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। টাঙ্গাইলে একটি পৌরসভা ও 23টি ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিটি কেন্দ্রে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সহিংসতার ঘটনা এড়াতে সতর্ক কমিশন। এদিকে 5 জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে 5ম ধাপের ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে শেষ ধাপের 707টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার। এসব ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 7 ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই 9 ডিসেম্বর, আপিল 10 থেকে 12 ডিসেম্বর, নিষ্পত্তি 13 ও 14 ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন 15 ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে 17 ডিসেম্বর এবং ভোট গ্রহণ 5 জানুয়ারি।
দেশে এ যাবৎকালের সবচেয়ে বড় চালান 7,35,00,000 জাল রুপি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী সহ জালিয়াত চক্রের 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় পাকিস্তানে তৈরি জাল রুপিগুলো বাংলাদেশ হয়ে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল। এই কাজে সুলতান ও শফি নামে 2 পাকিস্তানিও জড়িত। শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতের বনরূপা আবাসিক এলাকা থেকে কিছু জাল রুপি সহ ফাতেমা আক্তার অপিকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যে একই এলাকা থেকে আটক করা হয় আবু তালেবকে। পরে অপির উত্তরার বাসায় অভিযান চালায় পুলিশ। সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে জব্দ করা হয় 1400 বান্ডেল জাল রুপি। মুদ্রার প্যাকেটগুলো বিশেষভাবে তৈরি যাতে নষ্ট না হয়। শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গুলশানজনের ডিসি জানান, জাল রুপিগুলো পাকিস্তানে তৈরি। টোটাল অ্যামাউন্ট প্রায় 7,35,00,000 তারা এখানে প্রোডাক্ট করে পাকিস্তানে তৈরি করে তারা বিশেষভাবে তারা এটি বিভিন্ন রুট হয়ে বাংলাদেশে নিয়ে এসে পরবর্তীতে এরা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা হয়ে ভারতে এই টাকাগুলো তারা নিয়ে যায়। সুলতান এবং শফি এরা পাকিস্তানে বসে এই চক্রটির তারা প্রধান হিসাবে কাজ করছে। শ্রীলঙ্কা থেকে ট্রাকে করে জাল রুপিগুলো বাংলাদেশে নিয়ে আসে জালিয়াত চক্র। এই চালানটি শ্রীলঙ্কা হয়ে এটা পাথরের কন্টেনার ছিল। এই কন্টেনারের মাধ্যমে তারা চিটাগংয়ে আসে, চিটাগং পোর্ট হয়ে পরবর্তীতে এই ল্যান্ড হয়ে আমাদের এই ঢাকায় যে আমাদের দক্ষিণখান থেকে যে আমরা উদ্ধার করলাম এখানে আসে। এর আগে আরও 2 বার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল আটককৃতরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। হেফাজতে ইসলামে অনুপ্রবেশ করে কেউ যাতে সহিংসতা করতে না পারে সে বিষয়ে সংগঠনটিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলনে যোগ দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তে তাদের আধ্যাত্মিকতা চর্চায় মনোনিবেশের আহ্বানও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরাসরি সহিংসতায় জড়িত ব্যক্তি ছাড়া কারাগারে থাকা বাকি হেফাজত নেতাদের জামিনের ব্যবস্থা করছে সরকার। অনুষ্ঠানে হেফাজত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জানান, আগামীতে কাউকে ক্ষমতায় আনা কিংবা ক্ষমতাচ্যুত করার জন্য কাজ করবে না তাদের সংগঠন। এ সময় আটক নেতাকর্মীদের মুক্তির পাশাপাশি জাতীয় সংসদে ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে আইন পাশেরও দাবি জানান তিনি। শত্রু আমাদের উলামায়ে কেরাম সরল প্রাণ ছাত্র, তাদের ভিতরে অনুপ্রবেশ করে জ্বালাও পোড়াও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। আমি মন্ত্রী মহোদয়কে বারবার বলছি যে মাদ্রাসার আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষার্থীরা এই কাজ জীবনেও করবে না। আধ্যাত্মিক লাইনে আপনারা চর্চা করেন, আপনার কোরআন সুন্নাহ নিয়ে আপনি চর্চা করেন। আপনারা যেহেতু অরাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে কেন আপনাদের মধ্যে অনুপ্রবেশ করে সেইখানে আপনাদের সাবধান হওয়া উচিত। অনেকেই আটক হয়েছেন। আমরা সেই ঘটনায় যারা সত্যিকারের ঘটনাগুলি ঘটিয়েছিলেন তাদেরকে রেখে আমরা সবগুলোকে ছেড়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন ডাক্তার শামসুল আলম খান মিলন। দিবসটি উপলক্ষে শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ ও বিএনপি নেতারা বলেন, দেশের গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও এখনও তা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। তা পুনরুদ্ধারে সব গণতান্ত্রিক দলকে কাজ করতে হবে। 1990 সালে 27 নভেম্বর এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি সভায় যোগ দিতে রিকশা যোগে বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে টিএসসি এলাকায় সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ডাক্তার মিলন। ঢাকা মেডিকেল কলেজ চত্বরে দাফন করা হয় ডাক্তার মিলনকে। এর কয়েকদিনের মধ্যে পতন হয় স্বৈরশাসকের। দিবসটি উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডাক্তার মিলনের সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ চলছে। গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও আজকে এটাই সত্য যে এর পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ আমরা আজও দিতে পারিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও সময় প্রয়োজন এবং
গণতন্ত্রকামী সকল রাজনৈতিক শক্তির সহযোগিতা এবং ঐক্যের প্রয়োজন। শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা। যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে ডাক্তার মিলন শহীদ হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, একটি তার স্বপ্নের একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেই গণতন্ত্র আজকে অনুপস্থিত, সেই গণতন্ত্র আজকে ভুলণ্ঠিত, মানবাধিকার ভুলণ্ঠিত। তার যে স্বপ্ন ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, সেই ভোটাধিকার আজকে নেই জনগণের। দিবসটি উপলক্ষে টিএসসি এলাকায় শহীদ ডাক্তার মিলন চত্বরেও শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। সভাপতি আফরোজ আব্বাস বলেছেন, স্লো পয়জনিং এর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার ভয়ে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দিতে চায় না সরকার। শনিবার সকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা মহিলা দলের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা ও দেশ রক্ষায় সরকার পতনের বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই সরকারের কোনো জবাবদিহিতা নেই বলেও মন্তব্য করেন আফরোজ আব্বাস। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও সহ-সভাপতি নওয়াজ হালিমা সহ অন্যরা। আমাদের দাবি একটাই, এই অবৈধ সরকারের পতন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা। আমরা তখন এটা নিশ্চিত করতে পারবো যখন এই অবৈধ সরকারকে পতন ঘটাতে পারবো। আমরা রাজনীতি করি, রাজনীতি করলে মামলা হবে, জেল হবে, সব হবে, কিন্তু জামিনও হবে, চিকিৎসাও হবে। এ কোন দেশে বসবাস করছি আমরা? অর্থ সংকটে ব্রেস্ট ক্যান্সারের উপযুক্ত চিকিৎসা হচ্ছে না এক নারীর। দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় গাড়ি চালক স্বামীর পক্ষে তা বহন করাও সম্ভব হচ্ছে না। 2 সন্তান নিয়ে গভীর শঙ্কায় দরিদ্র পরিবারটি। রাজধানীর মিরপুরে একটি বাড়িতে 1 রুমের সাবলেট বাসায় বসবাস দরিদ্র পরিবারটির। 2 সন্তানকে পবিত্র কোরআনে হাফেজ হিসেবে গড়ে তুলতে ভর্তি করিয়েছেন একটি মাদ্রাসায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামী মোহাম্মদ শফিক মিয়া রায়ে মোটামুটি ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু হঠাৎ স্ত্রী নাসরিনের শরীরে দেখা পাওয়া যায় টিউমারের। সার্জারির মাধ্যমে তা অপসারণ করা হয়, কিন্তু তার শরীরে জেঁকে বসে ব্রেস্ট ক্যান্সার। শুরু হয় সরকারি বেসরকারি হাসপাতালে ছোটাছুটি। 2য় স্টেজে ধরা পড়া ক্যান্সারের চিকিৎসায় গ্রামের বাড়ির ভিটেমাটি সবই বিক্রি করেছেন। বর্তমানে চলছে কেমোথেরাপি, কিন্তু ব্যয়বহুল হওয়ায় তাও দেয়াতে পারছেন না। সন্তানের জন্য বাঁচতে চান নাসরিন, মাকে বাঁচাতে সন্তানেরও আকুতি। ডাক্তার বলছে চিকিৎসা করলে ভালো হবে, ওই জন্য আমার একার পক্ষে তো সম্ভব না, 2টা বাচ্চা যাতে আমার নিয়ে থাকতে পারে, তাদের মার কাছে থাকতে পারি। এই জন্য আপনাকে দেশবাসী সবার কাছে আমার একটা সহযোগিতা কামনা করতেছি। আমি আমার মাকে হারাতে চাই না। আপনাদের সহযোগিতায়, আল্লাহর দোয়াতে আমার মা যদি সুস্থ হয়ে যায়। যথাযথ চিকিৎসা পেলে এই পর্যায়ের ক্যান্সার থেকে সুস্থ হওয়া সম্ভব মনে করেন চিকিৎসকরা। এটা 5 বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা 100 জন পেশেন্টের মধ্যে 75 থেকে 80 জনের, অবশ্যই 75 থেকে 80 জনের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি। তার কেমোথেরাপি আছে, 3 মাস পর ফলো আপ আছে, তারপরে তার বিভিন্ন ধরনের পরীক্ষা আছে। এই মুহূর্তে চিকিৎসায় প্রয়োজন আরও 5 লাখ টাকা। সহযোগিতা করতে ইচ্ছুক সহৃদয় ব্যক্তিরা সাহায্য পাঠাতে পারেন মোহাম্মদ শফিক মিয়ার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে। ব্যাংক হিসাব নম্বর 002340232916, ব্যাংক এশিয়া কর্পোরেট শাখা। বিকাশ করা যাবে 019112946777 এই নম্বরে। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। 25 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনে আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিকেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 17 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। সে সময় বাণী, আর্টিকেল, ছবি ও স্পন্সরশিপ সহ মাল্টিকালার স্মরণিকা প্রকাশ করা হবে। পুনর্মিলনীতে 5000-এরও বেশি অ্যালামনাই অংশ নেবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ও মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ তালুকদার।
এবার আরও কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICAB-র কাউন্সিল নির্বাচন। দুটি শহরেই সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট নেওয়া হয়। 2022 থেকে 24 সাল পর্যন্ত 2 বছরের মেয়াদের জন্য ঢাকা থেকে 18 এবং চট্টগ্রাম থেকে 2 জন সদস্যকে কাউন্সিলে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত সদস্যরা একই মেয়াদে ঢাকা আঞ্চলিক কমিটিতে 9 জন এবং চট্টগ্রাম আঞ্চলিক কমিটিতে 5 সদস্য নির্বাচন করবেন। দেশে প্রাণীজ প্রোটিনের চাহিদা মেটাতে কৃত্রিম প্রজননের মাধ্যমে অধিক দুধ ও মাংস উৎপাদনে সক্ষম জাতের সম্প্রসারণে কাজ চলছে। আর এই কাজের সাথে জড়িত রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনস্থ কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবীরা। গেল কয়েক বছর ধরেই এই স্বেচ্ছাসেবীরা AIT পদবি ও একটি সম্মানজনক ভাতার দাবি জানিয়ে আসছে। গো সম্পদ উন্নয়ন ও অন্যান্য সম্প্রসারণমূলক কাজে জড়িত এই স্বেচ্ছাসেবকদের অবদানের কথা বিবেচনা করে তাদের দাবি পূরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রাণী সম্পদ AI টেকনিশিয়ান কল্যাণ সমিতি। বাঙালিয়ানা ফ্যাশনের ছোঁয়া দিতে ফেনীতে উদ্বোধন করা হয়েছে আড়ং-এর 23তম আউটলেট। শনিবার সকালে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের AK কমপ্লেক্সে শাখাটি উদ্বোধন করেন আড়ং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার রেদওয়ানুর রহমান সহ আড়ং ও ব্র্যাকের কর্মকর্তা কর্মচারীরা। এই শোরুমে গ্রাহকরা সীমিত সময়ের জন্য 5,000 টাকা বা তার বেশি কেনাকাটা করলেই মাই আড়ং রিওয়ার্ডস কার্ডের সদস্য হতে পারবেন। তারা সারা বছর ব্যাপী শাখাটি থেকে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, ওয়ালটন স্টেট অব দ্য আর্থ সফিস্টিকেটেড শিল্প প্রতিষ্ঠান। শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে কারখানা কমপ্লেক্সে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান SM শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ এবং পরিচালক সাভিয়া জারিন অরোনা। আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমদাদুল হক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের DMD হুমায়ুন কবির ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের DMD লিয়াকত আলী ভুইয়া, ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক করলেন অবসরপ্রাপ্ত শাহাদাত আলম, উদয় হাকিম, ইউসুফ আলী, ইয়াসির আল ইমরান ও নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট FBS ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হল শনিবার। প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তিতে ক্লাবের পক্ষ থেকে রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার 200-এরও বেশি প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, একাধিক সরকারি ও বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক UGC চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ও ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মান্নান চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের MD খন্দকার আতাউর রহমান, রূপালী ব্যাংকের MD মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন গাজী আশরাফ হোসেন লিপু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আব্দুল মঈন সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঝুলেই থাকলেও শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত, সরকারি প্রণোদনা চান পরিবহন নেতারা, বললেন মালিকদের 80% গরিব। হাফ ভাড়ার দাবিতে একমত স্বরাষ্ট্রমন্ত্রীও, ঘাতক ড্রাইভারদের শাস্তি কমানো মানে জনগণের সাথে প্রতারণা, বললেন ওবায়দুল কাদের। টাকা পাচার কারা করে জানেন না অর্থমন্ত্রী, তথ্য চাইলেন এমপিদের কাছে। ব্যাংকিং সেক্টরের দুর্নীতি নিয়ে উত্তপ্ত সংসদ। খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ চলছেই, জানিয়েছেন মির্জা ফখরুল। রাজনীতি জমাতে নেত্রীর লাশের অপেক্ষায় বিএনপি, বললেন হানিফ। করোনার ভয়ঙ্কর ওমিক্রন ভ্যারিয়েন্টে দেশে দেশে আতঙ্ক, দক্ষিণ আফ্রিকা যাতায়াত বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।